হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। কিন্তু তুমিও তো অবুঝ নও শ্রাবণ, তারপরেও কিভাবে এমন একটা প্রস্তাব দিচ্ছ বলো তো? আমাদের অবস্থা আর আগের মতো নেই। আমি এখন একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে। বিয়ে করে সুখে সংসার করার মতো অবস্থায় আমি নেই। পুরো একটা সংসারের দায়িত্ব আমার ওপর। তাছাড়া তোমারও তো একটা পরিবার আছে, যা বোঝা যায় তুমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তোমার বাবা মা যখন জানতে পারবে আমার পরিবারের কথা, আমার বাবা ঘুষ নিতে গিয়ে চাকরি হারিয়েছে, জেল খেটেছে, তখন কি তারা মুখ ফিরিয়েও তাকাবে আমার দিকে? সমাজ, আত্মীয় স্বজন বলেও তো একটা কথা আছে, যেখানে আমারই আত্মীয় স্বজন পরিচিতদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারছি না, সেখানে তোমাদের কি অবস্থা হবে? দম ছাড়ে অনুভা, ফের বলে, তুমি বুদ্ধিমান শিক্ষিত ছেলে, সবকিছু জানার পরেও আবার ফিরে আসা উচিত হয়নি তোমার। উচিত হয়নি আমার মুখোমুখি হওয়ার। শ্রাবণের মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক, বলল, প্রথমবার যেদিন আমাদের দেখা হয়েছিল সেই দেখাটা ছিল একদম আকস্মিক আর কাকতালীয়। হয়তো ওই দিনই আমাদের শেষ দেখা হতে পারত, কিন্তু তোমার কিছু বোকা বোকা কথা আর ভুল ধারণার কারণে দ্বিতীয়বার দেখাটা আমার পক্ষ থেকে ছিল ইচ্ছাকৃত। তোমার ভুল ভাঙানোর জন্যই দ্বিতীয়বার তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছিলাম, আর তারপরে সব কিছু এলোমেলো হয়ে গেল। তোমার ওই চোখ, ঠোঁট, কথাবার্তা বারবার আমার মনে পড়তে লাগলো। অনেক চেষ্টা করেও আমি ভুলতে অক্ষম হলাম তোমায়। দ্বিধাদ্বন্দ্বে ভুগে তার ঠিক এক সপ্তাহ পর আবারও দেখা করতে ছুটে এলাম। সেমিস্টার পরীক্ষার কারণে তারপর আর আসা হলো না, দেখা হলো না আমাদের। পরীক্ষা শেষ হলো, ফলাফল দিল, তারপর আচানক তোমার কথা আবারও মনে পড়ে গেল। ততদিনে তোমার কোচিংয়ের ক্লাস শেষ। কোনো বিল্ডিংয়ের কততম ব্যাচে তুমি ছিলে তা আমার জানার বাহিরে ছিল। তারপরেও সেদিন পুরোটা দিন ধরে সব কয়টা বিল্ডিংয়ে গিয়ে গিয়ে মানবিক বিভাগের হাজিরা খাতা ঘেঁটে তোমার নাম, ঠিকানা সব কিছু খুঁজে বের করেছি। সামনে তোমার পরীক্ষা ছিল বলে তখন বিরক্ত করিনি। যখন যেই বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছে সেখানকার ওয়েবসাইটে গিয়ে গিয়ে চেক করে দেখেছি। সবশেষে জবিতে গিয়ে তোমায় পাই। এই যে রোজ রোজ এতটা পথ পাড়ি দিয়ে জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থেকে তারপর তোমার সঙ্গে দেখা করতাম, এগুলো কি তোমার কাছে নিছক মজা মনে হয়? মুখ ফিরিয়ে নেওয়ার হলে 3টে বছর কোনো যোগাযোগ ছাড়া থাকার পরেও দেশে এসে খোঁজখবর নিয়ে সবটা জানতে পারার পর তখনই সব ভুলে যেতাম। কিন্তু না, 2 মাস কোথায় কোথায় না খুঁজেছি তোমায়, অবশেষে পেয়েছি। তারপরেও ছায়ার মতো পেছন পেছন থেকেছি। বাড়ি থেকে যতক্ষণ না অফিস পর্যন্ত পৌঁছেছ, আবার অফিস থেকে বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত খেয়াল রেখেছি। কখনো হয়তো এসব কিছুই টের পাওনি, আর এখন তুমি আমায় বাস্তবতা, সমাজের ভয় দেখাচ্ছ। একটা কথা জানো কি, শ্রাবণ কারো ধার ধারে না। আমার নজরে পড়ার পর থেকেই তুমি শুধু শ্রাবণের নোভা। শেষের কথাটা বলতে গিয়ে কণ্ঠস্বর কঠিন হয়ে এলো শ্রাবণের। শুকনো ঢোক গিলল অনুভা। এসব কিছু এতদিন তার জানার বাহিরে ছিল। সরাসরি কিছু জিজ্ঞাসা না করেও শ্রাবণ যে তার সম্পর্কে এত কিছু কি করে জানে, এই প্রশ্নটাই কখনোই মাথায় আসেনি। আসলেও হয়তো সামনাসামনি দেখা হলে তা জিজ্ঞাসা করতে ভুলে যেত। তবে সে এবার পুরোপুরি নিশ্চিত যে এই পুরুষ তাকে সত্যি সত্যিই ভালোবাসে। কিন্তু সে যে অপারক, শ্রাবণীর ডাকে সাড়া দেওয়ার তো তার জন্য নিষিদ্ধ। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে প্রশ্ন করে, সেদিন দুর্ঘটনার সময় তুমি এখানে উপস্থিত ছিলে, তাই না? তুমি ওই ঔষধগুলো পাঠিয়েছিলে আমার জন্য। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শ্রাবণের। তাচ্ছিল্যের স্বরে বলল, দেখলে, মাত্র কয়েক বছরের ব্যবধানে তুমি কতটা ভুলে গিয়েছো আমায়। আমার উপস্থিতি, আমার কণ্ঠস্বর পর্যন্ত তোমার কাছে অচেনা। ভুল ভাবছো। তাহলে ঠিকটা কি? কিছু না, ভালো লাগছে না, বাড়ি চললাম। তুমিও নিজ বাড়িতে ফিরে যাও। কথাটা বলে সামনের দিকে এগোনোর জন্য উদ্যত হলো অনুভা।
কিন্তু পারল না। সামনে এসে তার পথ রোধ করে দাঁড়ালো শ্রাবণ। চোখে মুখে তার কাঠিন্য, কঠোর গলায় বলল, তোমার কথাই তো শ্রাবণ চলবে না নোভা। বাড়ি পর্যন্ত তোমায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এই দায়িত্ব কেড়ে নেওয়ার কোনো অধিকার তোমার নেই, আর না আছে তোমার ওই বসের। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল অনুভা। বাঁকা হাসল শ্রাবণ। অনুভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি শুধু আমার নোভা, তোমার দায়িত্ব নেওয়ার অধিকার শুধুই আমার। তোমার ভালো মন্দ আমি বুঝবো। আমাদের মাঝখানে যদি অন্য কেউ চলে আসে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে আমার সহ্য হয় না। এ কথা কবে বুঝবে বলো তো? গাড়িতে ওঠো, তোমায় পৌঁছে দিয়ে আমারও তো ফিরতে হবে। ঠান্ডা কণ্ঠের হুমকি শুনতেই পুরো দেহ শীতল হয়ে উঠল অনুভার। এমন একটা সময় এসে তার মনে হলো ছেলেটা ভারী হিংসুটে। অনুভাকে কিছু বলার সুযোগ না দিয়ে এই গাড়ির দিকে এগিয়ে গেল শ্রাবণ। গম্ভীর কণ্ঠে বলল, নড়চড় করল না অনুভা। নিজের কথাতেই সে অনড় থাকবে আজ। কিছুতেই শ্রাবণের সঙ্গে ফিরবে না। শ্রাবণ হয়তো বুঝতে পারল তার মনোভাব, তাই কণ্ঠে গাম্ভীর্য রেখেই বলল, নিজে থেকে উঠবে নাকি আমায় জোরাজোরি করতে হবে? আমি জোরাজোরি করলে কিন্তু তোমার জন্য তা মোটেও ভালো হবে না নোভা। কথায় কথা বাড়ে। শ্রাবণের বিপরীতে গিয়ে এখান থেকে যাওয়া যে তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে তা বেশ বুঝতে পারল অনুভা। হার মেনে নিয়ে চুপচাপ উঠে পড়ে বসলো গাড়িতে। নিঃশব্দে হাসলো শ্রাবণ। চালকের আসনে গিয়ে বসে স্টার্ট বসালো গাড়িতে। অনুভা সিদ্ধান্ত নিল এই ছেলের সঙ্গে আর কথাই বলবে না সে। এই মুহূর্তে মৌন থাকবে। গাড়ি চলছে কিন্তু ধীর গতিতে। এই ধীর গতি খুবই বিরক্ত লাগে অনুভার নিকট। কথা বলবে না ভেবেও এক প্রকার বাধ্য হয়ে বলে উঠল, সমস্যা কি তোমার? এভাবে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছ কেন? শ্রাবণের দৃষ্টির সম্মুখে হতাশ কণ্ঠে উত্তর দিল, জীবনটাই তো ধীর গতিতে চলছে, সেখানে গাড়ির গতি এমন হওয়া তো অস্বাভাবিক কিছু নয়। হয় গাড়ির গতি বাড়াও, নয়তো গাড়ি থামাও, আমি নেমে যাব। তোমার কথা আমি শুনবো না। এমন করছো কেন? বিয়ে করে নাও আমায়, তাহলে আর কিছুই করব না। নীরব হয়ে গেল অনুভা। দৃষ্টি নিবদ্ধ করলো জানালার বাহিরে। তার এই নীরবতায় শ্রাবণ পুনরায় বলে উঠল, বিয়ে করলে যে সংসার করতে হবে এমন তো কোনো কথা নেই। আগে না হয় বিয়েটাই করে ফেলি চলো। সংসার তো পরেও করা যাবে, তাই না? এবারও নিরুত্তর রইল অনুভা। এই পুরুষকে যে বারংবার না করতে তার কষ্ট হয়। ক্ষত বিক্ষত হয়ে যায় হৃদয়। যথাসম্ভব নিজেকে শ্রাবণের সামনে স্বাভাবিক রাখার চেষ্টায় মগ্ন হয়ে পড়ল সে। ততক্ষণে গাড়ির গতি বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট স্থানে এসে থেমে গেল গাড়ি। তাড়াহুড়ো করে নেমে গেল অনুভা। বিদায় না জানিয়েই হাঁটা ধরল সামনের পথ ধরে। তানিম বাড়ি ফিরেছে ঘন্টা খানেক পূর্বে। ফ্রেশ হয়ে ল্যাপটপে মুখ গুজে বসে আছে। আফসানা এসে উপস্থিত হলেন প্রাণপ্রিয় পুত্রের ঘরে। রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, আমি কি তোমায় আসতে বলেছি? খাওয়া দাওয়া কি ছাড়ার মতো কিছু? খিদে নেই তা তো বলেই দিয়েছি। ললাটে ভাঁজ পড়ল আফসানার। রোজিনা খাবারের ট্রে নিয়ে ঘরে প্রবেশ করলো। তার হাতে থেকে ট্রেটা নিজ হাতে নিয়ে নিলেন আফসানা। তৎক্ষণাৎ কক্ষ থেকে চলে গেলেন রোজিনা। আফসানা ভাত মেখে এক লোকমা তুলে ধরলেন পুত্রের মুখের সামনে। কড়া গলায় বললেন, মায়ের কথার উল্টো পিঠে দ্বিমত পোষণ করতে পারল না তানিম। কারো উপরে রেগে গেলে সে রাগটা খাবারের উপর দিয়ে প্রয়োগ করা তার সেই ছোটবেলাকার বদ অভ্যাস। ছেলের এই বদ অভ্যাস সম্পর্কে খুব ভালো করে অবগত আফসানা। তাই যখনই তানিম খেতে চায় না তখনই উনি বুঝে যান যে ছেলে ওনার রেগে আছে। তাই জোট ঝামেলা না করে তখন জোর করে নিজ হাতেই এভাবে খাইয়ে দেন ছেলেকে। খাওয়ানো শেষ হতেই হাত ধুয়ে নিলেন আফসানা। যেতে যেতে বললেন, আরও অনেক কিছুই বলতে বলতে চলে গেলেন আফসানা। তানিমের মস্তিষ্কে গিয়ে শুধু আটকে রইল দুটো শব্দ, বিয়ে, বউ। প্রতি মাসের নির্ধারিত একটা সময়ের জন্য অফিস থেকে ছুটি নেয় অনুভা। আজও তার সেই ছুটির দিন। এই দিনটিতে সে বাবাকে ডাক্তার দেখায়। তবে আজ বাবা মা দুজনকেই সঙ্গে করে হাসপাতালে নিয়ে এসেছে অনুভা। সুফিয়ার ব্যথাটা ইদানিং খুব বেড়েছে।
এই ব্যথা সহ্য করতে না পেরে সারাক্ষণ সবার সঙ্গে খিটখিটে মেজাজ দেখান ভদ্রমহিলা, খারাপ আচরণ করেন। কখনো তো সাধারণ একটা বিষয়কে নিয়েও বড় করে দেখেন, তবুও মুখ ফুটে নিজের অসুস্থতার কথা জানান না কাউকে, আড়াল রাখেন মেয়ের থেকে। হুইল চেয়ারে করে কামরুল হাসানকে একটি কেবিনের ভেতর নিয়ে গেছে নার্স। ওখানেই ডাক্তার এসে দেখবে ওনাকে। এই সুযোগে মাকে নিয়ে অন্যদিকে আরেক বিশেষজ্ঞের কাছে ছুটল অনুভা। মেয়ের এহেন কাণ্ডে প্রচণ্ড ক্ষিপ্ত সুফিয়া দাঁতে দাঁত চেপে মেয়ের উদ্দেশ্যে করে বললেন, এমনিতেই মাস শেষে টাকায় টানাটানি পড়ে, তার উপর আবার আমাকেও সঙ্গে করে ডাক্তার দেখাতে নিয়ে এসেছে। বোকা শোকা দুটো মেয়ের জন্ম দিয়েছি আমি। আর চোখে মায়ের মুখভঙ্গি দেখে সন্তর্পণে দীর্ঘশ্বাস ছাড়ল অনুভা। কয়েক মিনিট বাদেই তাদের সিরিয়াল এলো। ডাক্তার ভদ্রলোক কিছুক্ষণ কথা বলে কয়েকটা টেস্ট লিখে দিয়ে বললেন। প্রত্যুত্তরে মাথা নাড়ালো অনুভা। সেখান থেকে এবার মাকে নিয়ে গেল পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে। ঘণ্টাখানেক সময় নিয়ে সব পরীক্ষা করিয়ে তারপর আবারও ছুটল বাবার কাছে। যেই ডাক্তারের চিকিৎসাধীন কামরুল হাসান, সেই ডাক্তার আলাদা ডেকে পাঠিয়েছে তাকে। ওনার চেম্বারে প্রবেশ করলো অনুভা। অর্ধবয়স্ক লোকটি হাতের ইশারায় চেয়ারে বসতে বলল অনুভাকে। মুখে ওনার চিন্তার ছাপ, চশমাটা নাগের ডগায় নামানো। রয়ে শয়ে হতাশ কণ্ঠে বললেন, শ্রবণালী পর্যন্ত কথাগুলো পৌঁছাতে মস্তিষ্ক জল জল করে উঠল অনুভার। কণ্ঠনালী তার কাঁপছে। ভেতরে এসি থাকার পরেও ললাটে জমেছে বিন্দু বিন্দু ঘাম। সংকীর্ণ সুরে শুধালো, আপনি কি বলতে চাইছেন বাবা আর বেশি দিন বাঁচবে না? সশব্দে দীর্ঘশ্বাস ফেললেন ডাক্তার। ওনার নীরবতা দেখে যা বোঝার বুঝে গেল অনুভা। পুরনো ক্ষত জেগে উঠল মুহূর্তে। বাবা মায়ের মুখের দিকে তাকিয়েও না হয় সব দুঃখ কষ্ট মেনে নিয়েছিল মেয়েটা। কিন্তু তাদের মধ্যকার একজনই যদি না থাকে, তাহলে এই কষ্ট পরিশ্রম যে বৃথা যাবে। ডাক্তার হয়তো আরও কিছু বললেন, কিন্তু তা যেন শ্রবণালী পর্যন্ত পৌঁছালোই না অনুভার। ছোট ছোট কদম ফেলে চলে গেলেন বাবার কাছে। গোরস্থানের একটি কবরের পাশে বসে আছে অর্থিকা। কবরের পাশে বাধাই করে লেখা আছে তন্ময় খান। প্রায়শই রাতের বেলা যখন বিভৎস স্বপ্নগুলো দেখত মেয়েটা, তারপরে তিনি ছুটে আসতো স্বামীর কবরের কাছে। তবে আজ অর্থিকা একা আসেনি, সঙ্গে এনেছে তাইমকে। এই প্রথমবার বাবার কবরের কাছে এসেছে তাইম। মা খালার সান্নিধ্যে থাকলে কখনোই ছেলেটাকে কাঁদতে দেখা যায় না। আজও তাই নিজের মতো করে মুখ দিয়ে অস্ফুট শব্দ করছে। ক্ষণে ক্ষণে তাকাচ্ছে মায়ের মুখপানে। প্রায় ঘণ্টাখানেক ধরে স্বামীর কবরের পাশে বসে রইল অর্থিকা। ছেলেকে দেখিয়ে দেখিয়ে বিড়বিড় করে কিছুক্ষণ আপন মনে কথা বলল, তারপর উঠে গেল সেখান থেকে। কখনো কি ভাবতে পেরেছিল প্রিয় মানুষটির সাক্ষাৎ পাওয়ার জন্য গোরস্থানের মতো একটি জায়গায় আসতে হবে তাকে? হাসপাতাল থেকে বাড়ি ফিরেই ফ্ল্যাটের দরজায় বাহির থেকে ঝুলন্ত তালা দেখে চমকায় সকলে। ক্লান্ত দেহগুলো যেন আরও ক্লান্ত হয়ে পড়ে। রাগে গজগজ করতে থাকেন সুফিয়া। কণ্ঠে অঢিল রাগ ঠেলে বলেন, অর্থিটা এবার খুব বাড়াবাড়ি করে ফেলেছে। ও কি জানে না আমরা যে কোনো মুহূর্তেই যে চলে আসব? আজকের দিনটাও কাউকে শান্তি দিবে না মেয়েটা। অনুভা নীরব। বোনের উপর তারও এবার কিছুটা রাগ হচ্ছে। একটা মানুষকে প্রতিটা দিন কতভাবে বোঝানো যায়, কতভাবে তার পাশে থেকে ভরসা জোগানো যায়। হয়তো যায়, তবে সেই মানুষটা এত কিছুর পরেও যদি না বুঝে, সব সময় নিজের পরিস্থিতির কথা ভাবে, তাহলে বিরক্ত আর রাগ তো আসবেই। কামরুল হাসান হুইল চেয়ারে বসে ঘুমাচ্ছেন। আশেপাশে ওনার নেই কোনো খেয়াল। পাশের ফ্ল্যাটের মহিলারা সঙ্গে আরও আগে অনেকবার কথা হয়েছিল সুফিয়ার। মহিলাটি ওনাদের আহ্বান করলেন তাদের ফ্ল্যাটে গিয়ে যাতে আপাতত ওনারা বসে। সুফিয়াও রাজি হলেন। এই অসুস্থ শরীর নিয়ে তো আর এভাবে দাঁড়িয়ে থাকা যায় না। কিন্তু ভেতরে যাওয়ার আগেই সেখানে চলে আসে অর্থিকা। সকলকে দেখতেই দৃষ্টি তার ভীত হয়। কোলে ঘুমন্ত তাইম। দ্রুত গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। অনুভব আর দেরি করে না।
হুইল চেয়ার ঠেলে বাবাকে নিয়ে সোজা ঘরে চলে যায়। বিছানা গুছিয়ে ঠিকঠাক করে বাবাকে শুয়ে দেয়। বাহিরে আসতেই শুনতে পায় মায়ের তেজস্বী কণ্ঠস্বর। সকল রাগ এবার বড় মেয়ের উপর ছাড়ছেন সোফিয়া। ওনার চিৎকারে ঘুম ভেঙে গেছে তাইমের। চিৎকার চেঁচামেচিতে সে অভ্যস্ত নয়, এমনটা আর আগে কখনোই এই বাড়িতে হয়নি। সোফিয়া দিক বেদিক চিন্তা না করে একদমে বলে যাচ্ছেন। এক পর্যায়ে কেঁদে উঠল তাইম। তার কান্না দেখেও থামলেন না সোফিয়া। অনুভা এগিয়ে এলো, বোনের কোল থেকে নিজের কোলে তুলে নিল তাইমকে। পিঠে হাত বুলাতে বুলাতে মায়ের উদ্দেশ্যে বলল, নিজের রাগকে সংবরণ করো মা, বাইরে থেকে এসছো, ঘরে যাও, বিশ্রাম নাও। এবার বোনের উদ্দেশ্যে বলল, মায়ের কথা ধরে মন খারাপ করে বসে থাকিস না, জানিস তো সবকিছু। ঘরে যা, আর হ্যাঁ, হুটহাট করে বাড়ি থেকে বের হোস না, চিন্তা হয় আমাদের। নিজের কথাটুকু শেষ করে তাইমের কান্না থামাতে থামাতে নিজ কক্ষের দিকে অগ্রসর হলো অনুভা। ওর থেকে শুধুই নীরব রইল। নীরবে নিভৃতে সহ্য করে গেল মায়ের বলা তিক্তে কথাগুলো। মাত্র কয়েকদিনে সামিরা নামক মেয়েটির মুখশ্রী বিবর্ণ অনুজ্জ্বল হয়ে গেছে, চোখের নিচে জমেছে কালো দাগ। মা মৌরি মেয়েকে নিয়ে ভীষণ চিন্তিত। হঠাৎ করে মেয়ের আমূল পরিবর্তন ওনাকে খুব ভাবাচ্ছে। স্বামী মারা গেছেন বছর 2 আগে। বড় ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদা সংসার পেতেছে। এখন ওনার শেষ সম্বল ছোট ছেলে আর এই মেয়েটা। বান্ধবীরা মাঝে মাঝে 2 দিন এসে গেছে বাড়িতে। তাদের সঙ্গে এই বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছেন মৌরি, কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছে তারা নাকি কিছুই জানে না, যা মৌরির নিকট একদম বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। রাতে তানভীর এসে বেশ কিছুক্ষণ কথা বলল বোনের সঙ্গে। ছোট থেকেই বোনের ছোট ছোট সকল আবদারই পূরণ করে এসেছে সে। প্রথমে ভাইকে কিছু বলবে না বলেও এক পর্যায়ে সব কথাই বলে দিল সামিরা। তানভীর চমকায়নি। বোনের হাব ভাব দেখে আগেই কিছু একটা টের পেয়েছিল সে। তবে আজ সবটা জেনে বড় ভাই হিসেবে বোনকে বোঝানো তার দায়িত্বের মধ্যে পড়ে। সামিরাকে পাশ বসিয়ে অনেকক্ষণ গল্প করলো তানভীর। বাস্তবতা সম্পর্কে বোঝালো। হয়তো সামিরা ভাইয়ের কথা বুঝতেও পারল। পরের দিন যথাসময়ে ক্লাসে উপস্থিত হলো। সেদিনের পর শ্রাবণ 2টো ক্লাসেই সে অনুপস্থিত ছিল। তবে আজ মনোযোগ সহকারে ক্লাস করেছে সামিরা। একটুও শ্রাবণের পানে তাকায়নি। এতে শ্রাবণও মনে মনে বেশ স্বস্তি অনুভব করল। সৌহার্দের ছুটি ফুরিয়ে এসেছে। আগামীকাল তার ফ্লাইট। শান্তা ছেলের হাতে হাতে গোছগাছ করতে সাহায্য করছেন। 2 দিন ধরে নাড়ু মোয়া বানিয়ে 3টি বয়াম পরিপূর্ণ করেছেন তিনি। নাড়ু মোয়া বিভিন্ন পিঠা ছেলেটার মুখে খুবই পছন্দর। তার এই পছন্দটা অবশ্য গড়ে তুলেছিল তার দাদি। উনি বেঁচে থাকাকালীন নাতিদের জন্য গ্রাম থেকে নিয়ম করে এসব পিঠা পাঠাতেন। শ্রাবণের এসব অপছন্দীয় হলেও সৌহার্দের নিকট এগুলোই যেন অমৃত। শাশুড়ি মারা যাওয়ার পর থেকে নিজেই সবসময় এসব তৈরি করে ছেলের আবদার পূরণের চেষ্টা করেন শান্তা। বেলা গড়িয়ে সন্ধে নেমেছে ধরণীতে। মায়ের জোরাজোরিতে অফিস থেকে সোজা বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছে নাহিয়ান। চোখে মুখে তার বিরক্তির ছাপ। পাশেই মা কুলসুম বসে হেসে হেসে কথা বলছেন মেয়ের বাবা মায়ের সঙ্গে। কিছুক্ষণ বাদেই মেয়েকে নিয়ে উপস্থিত হলো তার ভাবি। বসালো পাত্র পক্ষের সম্মুখে। ছেলের বিয়ের বয়স হয়েছে সেই কবে। এর আগে অনেক মেয়ে ছেলের জন্য দেখেছিলেন কুলসুম, কিন্তু কোনো মেয়ে ছেলের মনে ধরে না। এক পর্যায়ে হাল ছেড়ে দেন। তবে আজ ভাই বউয়ের কথায় এই মেয়েটিকে দেখতে এসেছেন তিনি। এতক্ষণ মুখশ্রীতে খুশি খুশি একটা ভাব থাকলেও এই মুহূর্তে হাস্যজ্জ্বল মুখখানা মলিন হয়ে গেল কুলসুমের। মেয়েটির গায়ের রং বড্ড চাপা, আর চোখে তাকালেন ভাই বউয়ের পানে। ভাই বউ সাবিনা ননদের হাব ভাব দেখে পুরো বিষয়টাই ঠাহর করতে পারলেন। এখান থেকে বের হওয়ার পর যে ওনার কপালে চরম দুঃখ আছে এও বেশ বুঝতে পারলেন। জোরপূর্বক হেসে মেয়ের বাবা মায়ের উদ্দেশ্যে বললেন। পাত্রের বাবা মা অপ্রস্তুত হলেন।
পাত্রীর মুখে লাজুকতাও মুহূর্তেই বিলীন হলো। নাহিয়ান নীরবে তাদের হাব ভাব দেখে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে পাত্রীর বাবা বলে উঠলেন,